সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেলপথ অবরোধ, অনড় তিতুমিরের শিক্ষার্থীরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু, বাড়ছে মুসল্লিদের চাপ। বাংলাদেশ বিমান একটি অকার্যকর প্রতিষ্ঠান, বলেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু, জানলে অবাক হবে শত্রুরা। সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত 15। রংপুরের বিদায়, দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর মহাখালীতে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-টঙ্গী ঢাকা সেকশনে সোমবার বিকেল 3:40 থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখনও দিনের মধ্যে 18টি আন্তনগর ট্রেনের ঢাকা থেকে ছাড়ার শিডিউল রয়েছে। তবে এইসব ট্রেনের মধ্যে 17টি ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হতে পারে বলে স্টেশন সূত্রে জানা গেছে। জনগণ যদি আমাদের এই জিনিসটা বুঝে যে আসলে আমরা কেন বিশ্ববিদ্যালয় চাই, হ্যাঁ, আমি মনে করি জনগণ এই জিনিসটা জানে না। জনগণ জানে না যে তিতুমির কলেজ কেন বিশ্ববিদ্যালয় চায়। যদি জনগণ এটি জানে, আমি মনে করি জনগণ স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াবে। আমরা চাই না জনসাধারণ ভোগান্তি হোক। আমরা কিন্তু রাস্তায় নামিনি, আমরা হচ্ছে যে অনশন করতেছি ওইখানে। কিন্তু গত 6 দিন যাবত অনশন করার শিক্ষার্থীদের কাছে উপদেষ্টারা কি আসতে পারতো না? এই যারা অনশন করতেছে প্রত্যেকে জুলাই আন্দোলনের সামনের সারির শিক্ষার্থী। তো ওরা যদি আইসা সান্ত্বনা দিত, ঠিক আছে আমরা এইভাবে করতেছি, করে নাই, কোনো কিছু করে নাই। বিকেল 3:40 দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত রেল কর্মীরা লাল পতাকা দেখিয়ে রেল লাইন ধরে সামনের দিকে এগিয়ে যান। মহাখালীর রেলগেট এলাকায় 4 প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকেল 4:15 দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। তাবলিগ জামায়াতের 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার বাদ ফজর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে। এর আগে গতকাল রোববার সকাল 9টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ। ইজতেমার সম্পূর্ণ সময় কিভাবে অতিবাহিত করা হবে সে বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা চলমান রয়েছে। এখন পর্যন্ত 72টি দেশ থেকে 3256 জন বিদেশি অতিথি ময়দানে অবস্থান করছেন। 3রা ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে প্রত্যাবর্তন করবেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ মন্তব্য করেছেন, বাংলাদেশ বিমান একটি অকার্যকর প্রতিষ্ঠান। তিনি বলেন, এটিকে কিভাবে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করা যায় সে বিষয়ে কাজ করতে হবে। এজন্য প্রয়োজনে বিদেশ থেকে কোনো বিশেষজ্ঞকে এনে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে। সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের NEC সম্মেলন কক্ষে টাস্ক ফোর্স কমিটির সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। বাংলাদেশ তার একটা এই অল্প সময়ের মধ্যে যদি কিছু করতেই হয়, কিছু করে দেখিয়ে দিতে হয়, তাহলে আমরা বাংলাদেশ বিমান, যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে, তা তো করার কথা না। বাংলাদেশ তো অন্য এয়ারলাইন্স এসে ওখান থেকে এত প্রফিটেবল হয়, বাংলাদেশ বিমানের এই দুর্দশা কেন? ওনার নিজের ছিল যে আইডিয়া ছিল যে আমরা করে দেখি, এবং সেটার কাজ হচ্ছে যে বাংলাদেশ বিমানকে একটা আধুনিক বাণিজ্যিকভাবে লাভবান এয়ারলাইন্সে তৈরি করা। বিশ্বের সামরিক শক্তির একটি বিস্তৃত পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। 7টি ভিন্ন ভিন্ন বিষয়কে বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে অস্ত্রের আধুনিকতা, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তি সবকিছুই নজরদারির আওতায় এসেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বের সামরিক শক্তির একটি বিস্তৃত পরিসংখ্যান প্রকাশ পেল। 7টি ভিন্ন ভিন্ন বিষয়কে বিশ্লেষণ করে তৈরি হয়েছে এই তালিকা। অস্ত্রের আধুনিকতা, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তি সবকিছুই নজরদারির আওতায় এসেছে। এশিয়ার ক্ষেত্রে রাশিয়ার শীর্ষস্থানে, তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অদ্বিতীয়। চীনের অবস্থান দ্বিতীয়, এরপর রয়েছে ভারত, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের স্থান 17তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট সেনাবাহিনী প্রায় 7 লাখ, সক্রিয় সৈন্য সংখ্যা 1,63,000, বিমান বাহিনীতে সদস্য সংখ্যা 17,400 এবং নৌবাহিনীতে 25,100।
বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি, যার মধ্যে ৬,৬১,০০,০০০ মানুষ সামরিক বাহিনীতে যোগ্য। বাংলাদেশের সামরিক বাহিনী বড় না হলেও আধা সামরিক বাহিনীতে বিশ্বে প্রথম। ৬৮ লাখের বিশাল প্যারামিলিটারি ফোর্স জরুরি প্রয়োজনে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশ সর্বদা তার সামরিক বাহিনীকে শক্তিশালী ও আধুনিকায়নের পথে রয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করছে। নৌবাহিনীর জন্য সাবমেরিন এবং আধুনিক ড্রোন সংগ্রহের পদক্ষেপ নিয়েছে। বিমান বাহিনীর আধুনিকীকরণের উদ্যোগও অব্যাহত। সামরিক শক্তির এই ক্রমবর্ধমান উন্নয়ন বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরের গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার মানবিজে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা খবর দিয়েছে। গত ডিসেম্বরে বিদ্রোহীদের আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এরপর থেকে দেশটির বিভিন্ন স্থানে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মানবিজে হামলার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। দেশটির বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা জানিয়েছে, গাড়ি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নারী এবং ১ জন পুরুষ। অপরাজিত ৮৪ রানের জুটিতে রংপুরকে বিদায় জানিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। সোমবার মিরপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় আসরের শুরুতে টানা ৮ ম্যাচ জেতা রংপুর রাইডার্স এবং চতুর্থ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করা খুলনা টাইগার্স। বাঁচা মরার এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ রংপুরের নামী ব্যাটাররা। খুলনার ঘূর্ণিতে মাত্র ৮৫ রানে থামে রংপুরের ইনিংস। জবাবে 10.2 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।